দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু সময় বদলালেও হিয়ার ভেতরে নীরবতা বদলালো না। সে আগের মতোই চুপচাপ থাকে। শিশির কিছু বললে শুধু ছোট্ট করে হুঁ বা হ্যাঁ বলে উত্তর দেয়। এর বেশি কোনো কথা যেন তার মুখ দিয়ে বের হতে চায় না। শিশির অনেক চেষ্টা করেছে তাকে স্বাভাবিক করতে, কখনো গল্প করে, কখনো জোর করে হাসানোর চেষ্টা করে, কিন্তু হিয়ার মুখে সে আগের হাসিটা আর ফেরানো যায়নি। এর মধ্যেই নতুন একটা খবর আসে, শিশিরকে আবারও 1 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। শুধু সে নয়, শান্ত যাবে তার সাথে। একটা বড় ব্যবসায় ডিল ফাইনাল করতে হবে। খবরটা শুনে শিশির নিজের মন খারাপ হয়ে যায়। যেতে তার একদমই ইচ্ছা করছে না, কিন্তু না গেলেও উপায় নেই। অন্যদিকে হিয়া খবরটা শোনার পর যেন আরও চুপ হয়ে যায়। শিশির এখানে থাকায় অন্তত সে দুমুঠো ভাত খেতে পারতো, একটু শান্তিতে থাকতে পারতো। এখন যদি সে চলে যায়, আবারও হয়তো আগের মতোই টর্চার শুরু হবে। এই ভাবনাগুলোই তাকে ভেতর থেকে আরও গুটিয়ে দেয়। আগামীকাল সকাল 10টায় ফ্লাইট শিশিরের। রাত গভীর হয়ে এসেছে। হিয়া ছোটো ছোটো হাতে শিশিরের লাগেজ গুছিয়ে দিচ্ছে, জামা কাপড় ভাঁজ করেছে, প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে রাখছে। কিন্তু কাজ করতে করতে তার চোখ থেকে টুপাটুপ করে পানি পড়ছে। সে নিজেও বুঝতে পারছে না কেন এত কান্না পাচ্ছে। ইদানিং তার শরীরটাও ভালো যাচ্ছে না। মাঝে মাঝে হঠাৎ করে গা গুলিয়ে যায়, বমি বমি লাগে, কিছু খেতে গেলে অরুচি লাগে। শিশির কয়েকবার তাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু হিয়া প্রতিবারই অজুহাত দিয়ে এড়িয়ে গেছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে, চুপচাপ তাকিয়ে আছে হিয়ার দিকে। মেয়েটার শুকনো মুখ, ক্লান্ত চোখ, সবকিছু তার নজরে এড়াচ্ছে না। সে খুব ভালো করে বুঝতে পারছে হিয়া কষ্টে আছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শিশু নরম গলায় বলল, মিষ্টি, তুই কি একা 1 মাস থাকতে পারবি? হিয়া হাতের কাজ থামিয়ে তাকায় তার দিকে। তার চোখে অদ্ভুত শান্ত একটা শূন্যতা। মৃদু স্বরে সে বলল, 3টা বছর যখন আপনিহীন থাকতে পেরেছি, তখন 1 মাসও কাটাতে পারবো। কথাটা শেষ হতেই শিশিরের বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগে। সে চুপ করে চোখ নামিয়ে নেয়। হিয়াকে একা রেখে যাওয়ার জন্য তার নিজের মনেই অভিমান জমে গেছে। অপরাধবোধ হচ্ছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, আলমারির কাছে গিয়ে কিছু খুঁজে বের করে, তারপর ফিরে এসে একটা ছোট বক্স এনে হিয়ার হাতে ধরিয়ে দেয়। হিয়া অবাক হয়ে তাকায়। এটা কি? শিশির হালকা গলায় বলে, খুলে দেখ। হিয়া ধীরে ধীরে বক্সটা খুলে। বক্স খুলতেই বেরিয়ে আসে ভেতরে একটা নতুন স্মার্টফোন। সে ভ্রু কুঁচকে শিশিরের দিকে তাকায়। আপনি ফোন দিয়েছেন কেন? ফোন দিয়ে আমি কি করব? শিশির একটু সামনে এগিয়ে আসে। তার গলায় অদ্ভুত কোমল। ফোনটা সবসময় নিজের কাছে রাখবি। রোজ কথা বলবো এই ফোনে, আর যদি আমার ফোন রিসিভ না করিস তাহলে তোর খবর আছে, আগেই বলে রাখলাম। হিয়া কিছু বলে না, শুধু ফোনটা শক্ত করে ধরে থাকে। তার চোখের কোণে আবার নীরব অশ্রু জমে ওঠে। হঠাৎ নিচতলা থেকে খাবারের জন্য ডাক আসতে শিশির বাস্তবে ফিরে আসে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর হিয়ার দিকে তাকিয়ে বলে, চল ডিনার করে আসি। হিয়া আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলে, আমি খাবো না। হোয়াট? হিয়া আগের ন্যায় উত্তর দেয়, খাবার খেতে ভালো লাগে না আমার, কেমন যেন গন্ধ লাগে আর বমি বমি আসে। শিশির ভ্রু কুঁচকে তাকায়। ভালো লাগে না মানে কি? কতবার তোকে হসপিটালে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু তোর তো আবার যেতে মন চায় না। আমার হাড্ডি মাংস এক করে না করে শান্তি পাবি না। এখন চুপচাপ নিচে চল, অল্প করে খেয়ে উঠে আসবি। হিয়া ধীরে মাথা নাড়ে। প্লিজ শিশির ভাইয়া, একটু বোঝার চেষ্টা করুন, আমার এখন ভালো লাগছে না, আমি পরে ইচ্ছে করলে খেয়ে নেব। কিন্তু শিশির এবার আর তার কথা শুনে না। সে এগিয়ে এসে হিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। হিয়া ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি শুরু করে, তখনই শিশির একটু ধমক দেয়, মিষ্টি, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ধমক খেতে হিয়া চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা ডাইনিং টেবিলে এসে বসে। শিশির হিয়াকে নিজের পাশের চেয়ারে বসিয়ে দেয়। টেবিলে তখন সবাই উপস্থিত। শিশির নিজের প্লেট থেকে এক লোকমা ভাত তুলে হিয়ার মুখের সামনে ধরে, হাঁকর। হিয়া মাথা ঘুরিয়ে নেয়, কিন্তু শিশির চোখ রাঙিয়ে তাকাতে সে ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত অনিচ্ছা মুখে খুলে খাবারটাই খেয়ে নেয়। প্রথম লোকমাটা কষ্ট করে গিলে ফেলে, দ্বিতীয় লোকমা মুখে দিতেই হঠাৎ তার মুখের রং বদলে যায়। পর মুহূর্তে সে দু হাত দিয়ে মুখ চেপে ধরে উঠে দাঁড়ায়, তারপর দ্রুত ওয়াশরুমের দিকে দৌড় দেয়। ডাইনিং টেবিলে বসে থাকা সবাই হন্তভম্ব হয়ে তাকিয়ে থাকে। শিশির অবাক হয়ে বলে ওঠে, ও শিট, এখন আবার কি হলো এই মেয়ের? শিশির আর বসে থাকে না, দ্রুত উঠে হিয়ার পেছনে যায়। ওয়াশ বেসিনের সামনে দাঁড়িয়ে হিয়া গড়গড় করে বমি করতে থাকে। তার পুরো শরীর কাঁপছে। এই দৃশ্য দেখে শিশির ঘাবড়ে যায়। সে দ্রুত এগিয়ে আসে, হিয়ার পিঠে হাত রাখে। মিষ্টি, কি হলো তোর? এর জন্য তোকে কতবার বলেছিলাম চল হসপিটালে গিয়ে চেক আপ করে আসি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। এখন দেখ, নিজেরই কষ্ট হচ্ছে। হিয়া কিছু বলতে পারছে না।
তখন শিশিরের বুকের ভেতর অজানা এক ভয় ধীরে ধীরে জায়গা করে নেয়। কিছু সময় পর ধীরে ধীরে হিয়ার বমি থামে। সে ক্লান্ত হয়ে ওয়াশ বেসিনে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল হয়ে গেছে। শিশিরের দিকে চিন্তায় অস্থির, অন্যদিকে রাগ সামলাতে পারছে না। দেখলি তো আমার কথা না শুনলে কি হয়, কঠিন গলায় বলে সে। হিয়া কিছু বলে না, শুধু অসহায় চোখে তার দিকে তাকিয়ে থাকে, যেন কথা বলার শক্তিটুকুও নেই। শিশির একটু থেমে এবার স্বরটা কিছুটা নরম করে জিজ্ঞাসা করলো, এখন কি বেটার ফিল হচ্ছে? হিয়া ধীরে ধীরে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আবার ডাইনিং টেবিলের দিকে যেতে থাকে, কিন্তু কয়েক পা এগোতে হঠাৎ তার মাথা ঘুরে ওঠে। চারপাশটা যেন দুলে ওঠে। পর মুহূর্তে তার পা কেঁপে ওঠে। হিয়া পরে যেতে নিলে শিশির দ্রুত এগিয়ে এসে তাকে দু হাতে আঁকড়ে ধরে। মিষ্টি মেয়েটার শরীর একদম ঢলে পড়ে তার বুকের উপর। চোখ দুটো বন্ধ, সে অজ্ঞান হয়ে গেছে। অচেতন অবস্থাতেও সে যেন অবচেতনভাবে শিশিরের শার্ট আঁকড়ে ধরে আছে। দৃশ্যটা দেখে শিশিরের বুক ধক করে ওঠে। সে তাড়াতাড়ি হিয়ার গাল দুটো আলতো করে ঝাঁকাতে থাকে। উদ্বিগ্ন কণ্ঠে ডাকে, মিষ্টি, এই মিষ্টি, কি হলো তোর? এভাবে পড়ে গেলি কেন? চোখ খুল মিষ্টি। কিন্তু হিয়ার কোনো সাড়া দেয় না। শিশিরের বুকের ভেতর তখন আতঙ্ক জমতে শুরু করে। সবাই তড়িঘড়ি হয়ে শিশিরের সামনে আসে এবং শান্ত বলে উঠল, ভাই ওকে রুমে নিয়ে চল, আমি ডক্টরকে আসতে বলছি। ডক্টর হিয়ার মাথার কাছে বসে আছেন, তার মুখে হালকা হাসির ঝলক, কিন্তু পাশে বসে থাকায় শিশিরের মুখে কোনো হাসির রেশ নেই। সে গুটিয়ে হিয়ার পাশে বসে আছে। হিয়ার ফ্যাকাশে মুখটা দেখলেই তার বুকটা কেমন যেন মুচড় দিয়ে উঠছে বারবার। হিয়া আধা শোয়া অবস্থায় বিছানায় ঠেস দিয়ে বসে আছে, চোখে ক্লান্তি, শরীরেও দুর্বল স্পর্শ। রুমের ভেতর অদ্ভুত এক নীরবতা। সবাই অপেক্ষা করছে ডক্টর কি বলবে। শিশির আর নিজেকে সামলাতে পারে না। উদগ্রীব কণ্ঠে জিজ্ঞাসা করে উঠলে, আঙ্কেল মিষ্টির কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু হয়নি তো? তার কণ্ঠে ভয় লুকানো। ডক্টর কি বলবে সেটাই ভাবছে। ডক্টর হঠাৎ করে হেসে উঠলেন। তার হাসি শব্দে সবাই তাজ্জব বনে যায়। তারপর তিনি ধীরে ধীরে উঠে রশিদ মির্জার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। কোলাকুলি করে ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ঘরে নতুন মেহমান আসছে, মিষ্টি খাওয়াবি না? তার কথাটা শুনে যেন মুহূর্তের জন্য সবাই স্থির হয়ে গেল। কেউ বুঝে উঠতে পারছে না ঠিক কী বলা হলো। পরের মুহূর্তে শিশিরের চোখে ঝিলিক জ্বলে ওঠে। অবিশ্বাস আর আনন্দ একসাথে মিশে গেছে তার চেহারায়। সে প্রায় চিৎকার দিয়ে বলে, আঙ্কেল আপনি যা বলছেন তা কি সত্যি? ডক্টর মুচকি হেসে মাথা নেড়ে বললেন, হ্যাঁ শিশি, তুমি সত্যি সত্যি বাবা হতে চলেছ, আর আমরা দাদা ভাই হব। এখন দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। কথাটা শেষ হতেই রুমের পরিবেশ পুরো বদলে যায়। শিশির যেন এখনো বিশ্বাস করতে পারছে না। তার মাথার ভেতর কথাটা বারবার ঘুরছে, সে বাবা হবে। হিয়া নিজেও পুরোপুরি স্তব্ধ। তার ভেতরে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, অথচ সে নিজেই কিছু বুঝতে পারেনি এতদিন। নিজের পেটের দিকে তাকিয়ে তার চোখে অদ্ভুত অনুভূতির জন্ম নেয়। হঠাৎ করে শিশির এগিয়ে এসে হিয়াকে জড়িয়ে ধরে। তার কণ্ঠ কাঁপছে আনন্দে, মিষ্টি, আই এম সো হ্যাপি, আমি বাবা হব। বাবা, আমাদের ঘরে একটা ছোট্ট ফুল আসবে। আমি তোকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। তোর কুল জুড়ে আমাদের সন্তান আসবে। সে আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল। হুট করে শিশির এমন কিছু করবে এটা সত্যি কেউ ভাবেনি। মুহূর্তের মধ্যে পরিবেশটা অদ্ভুত অস্বস্তিকর হয়ে ওঠে। হিয়া লজ্জায় লাল হয়ে যায়, মাথা এতটা নিচু করে ফেলে যেন মাটির ভেতরে ঢুকে যেতে পারলে বাঁচে। তার বুক ধুকপুক করছে, হাত দুটো কাঁপছে। সে বুঝতেই পারছে না কোথায় তাকাবে। পরিস্থিতি সামলাতে উপস্থিত সবাই একে একে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যেতে থাকে। কেউ কিছু বলে না, কিন্তু তাদের ঠোঁটের কোণে চাপা হাসি স্পষ্ট। শুধু মিহি দাঁড়িয়ে থাকে দরজার পাশে। সে একবার হিয়ার দিকে তো আরেকবার শিশিরের দিকে তাকায়। এর মাঝে শান্ত বের হওয়ার আগে থেমে দেয়। দরজার কাছে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে শিশিরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভাই মিনিমাম 6 মাস তো ওয়েট করতে পারতি, কিন্তু সেটাও তোর ধৈর্য হলো না। সিসি, এমন পচা কাজ কেউ করে? বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশন নিউ মেম্বারকে আনার জন্য। শান্ত আর এক মুহূর্ত দেরি করে না, কট কট করে রুম থেকে বেরিয়ে যায়। হিয়া এখনো লজ্জা মাথায় নিচু করে বসে আছে, মুখটা টুকটুকে লাল হয়ে আছে। শিশি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বলেই হিয়ার অস্বস্তিটা আরও বেড়ে যাচ্ছে। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছে। এক পলকের জন্য সাহস করে শিশির দিকে তাকালেও পরক্ষণে আবার চোখ নামিয়ে নেয় সে। হিয়ার এমন লাজুক অবস্থা দেখে শিশি ঠুটে দুষ্ট একটা হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে এসে হিয়ার গালে টুকটুক করে কয়েকটা চুমু এঁকে দেয়। হিয়া যেন পুরোপুরি হন্তভম্ব হয়ে যায়। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। হাত দুটো শক্ত করে জড়িয়ে বসে থাকে।
ঠিক তখনই শিশির একটু ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলল, এত লজ্জা কয় থাকে মিস, আম্মু হবেন এবার তো, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। শিশিরের কথায় হিয়ার লজ্জা যেন আরও বেড়ে যায়, তবুও সে মাথা তুলতে পারছে না। ঠিক সেই সময় ছোট ছোট পায়ে টুপটাপ শব্দ করতে করতে মিহি এসে শিশিরের সামনে দাঁড়িয়ে যায়। শিশির তাকে মুচকি হাসে, তারপর দুহাত বাড়িয়ে তাকে নিজের কোলে বসিয়ে নেয়। মিহি ভ্রু কুঁচকে কৌতূহল চোখে জিজ্ঞাসা করে, চাচু নতুন মেহমান মানে কি? শিশির একটু হেসে মিহির নাক টিপে দেয়, তারপর আদুরে গলায় বলে, নতুন মেহমান মানে আমাদের ঘরে একটা ছোট চাঁদ আসতে চলেছে, যে আমাকে আব্বু বলবে, তোমার ছোট আম্মুকে আম্মু বলবে, আর তোমাকে আপু বলে ডাকবে। মিহির চোখ দুটো মুহূর্তে বড় বড় হয়ে যায়, খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে যায়। সে গদগদ হয়ে বলল, তার মানে নতুন মেহমান আমার ভাই? তাহলে তো ভাই আমার সাথে খেলবে, তাই না? শিশির আলতো করে মিহির দুগাল হাত রাখে, মমতা ভরা চোখে তাকে নরম সুরে বলে, ভাই হবে কিনা জানি না, তবে তোমার খেলার সঙ্গী অবশ্যই পাবে, কিন্তু তখন তো তোমাকে অনেক জ্বালাতনও করবে। মিহির সঙ্গে সঙ্গে মাথা নাড়ে, তবু আমার নতুন মেহমানকে চাই, আমাদের চাঁদকে তাড়াতাড়ি এনে দাও চাচ্চু, আমি ওকে আমার সব খেলনা দেব। মিহির সরল কথায় হিয়া মুচকি হাসে। শিশির হেসে তার মাথায় হাত বুলে দেয়, আচ্ছা মা। মিহি শিশুসুলভ কণ্ঠে আওড়ায়, চাচু কবে আসবে আমাদের চাঁদ? একটু টাইম লাগবে, আমাদের চাঁদ এখনো অনেক ছোট, ধীরে ধীরে সে তোমার ছোট আম্মুর পেটে বেড়ে উঠবে, আর একদিন হুট করে চলে আসবে। মিহি খুশিতে আত্মহারা হয়ে যায়। সে কৌতূহল হয়ে আবারও জিজ্ঞাসা করে, চাচু আমাদের চাঁদ ছোট আম্মুর পেটে কেন গেল? তোমার পেটও তো যায়নি, এমনকি আমার পেটও না, আমি তো ওর বোন লাগে, তাই না? শিশি তার কথায় শুনে মৃদু হাসে, তারপর তার গাল দুটো ছুঁয়ে ফিস ফিস করে, সন্তানগুলো সব সময় তার আম্মুর পেটেই থাকে, কারণ আম্মু তাকে অনেক যত্ন করে ভালোবাসে। চাচ্চু তার মানে একদিন আমার বাবুও আমার পেটে থাকবে? মা, তবে তার আগে তোমাকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। কিন্তু চাচ্চু বাবু পেটে গেল কিভাবে? হিয়া ফেল ফেল করে তাকিয়ে রইল। হুট করে এমন প্রশ্ন করবে ভাবতেই পারেনি। মিহির চোখের আড়ালে শিশির হিয়ার কোমর জড়িয়ে ধরে ফিসফিস করলো, কিভাবে গেল বউ? সঙ্গে সঙ্গে হিয়া তার বুকে হালকা করে কিল বসিয়ে দেয়। ব্যথা না পেয়েও শিশির একটু চেঁচিয়ে উঠল, আউচ, ব্যথা পেলাম তো, ওয়েট, তোকে একটু পর দেখে নিচ্ছি। আচ্ছা মা, এবার তো তোমাকে নিজের রুমে যেতে হবে, অনেক রাত হয়েছে, এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক নয়। মিহির মুখটা সঙ্গে সঙ্গে কাঁদো কাঁদো হয়ে যায়, ঠোঁট ফুলিয়ে সে বলে, আমি তোমাদের সাথে থাকি চাচ্চু। ঠিক তখনই দরজার কোণে থেকে ভেসে আসে এক স্নেহ মিশ্রিত কণ্ঠ, নামু, চাচুর সাথে পরে একদিন ঘুমিও, আজকে না হয়, আজকে তুমি আব্বুর সাথে ঘুমাবে। শান্ত ধীরে ধীরে এগিয়ে আসে, তারপর মিহিকে কুলে তুলে নেয়। মিহির সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে, মাথাটা বাবার কাঁধে রেখে চুপ করে থাকে। ঠিক তখনই শিশির কিছু বলতে যাবে, তার আগে শান্ত একটু গম্ভীর হয়ে বলে ওঠে, সরি টু সে ভাই, দেশের বাইরে যেতেই হবে, অনেক বড় একটা ডিল। আমি বুঝতে পারছি তোর ইচ্ছে করছে না, কিন্তু এটা ছাড়া উপায় নেই। আমি একা গেলে হবে না বলেই তোকেও নিয়ে যাচ্ছি। আজকে রাতটা যত ইচ্ছে পীড়িত কর, আগামী কয়েকটা দিন একটু কষ্ট করে মানিয়ে নিস। কথাগুলো বলেই শান্ত আর দাঁড়িয়ে থাকে না, ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়। শিশির মন খারাপ করে চুপচাপ বসে থাকে। হিয়া চুপ করে সব কিছু দেখছে। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। প্রথমবার মা হওয়ার অনুভূতি কেমন, এটা হয়তো হিয়া কাউকে বলে বোঝাতে পারবে না। হিয়া নিজের পেটের দিকে তাকালো, এখনো তেমন কিছুই বোঝা যায় না, কিন্তু সে জানে তার ভেতরে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বড় হচ্ছে। তাদের ভালোবাসার একটা অংশ, তাদের ভবিষ্যৎ, তাদের ছোট্ট পৃথিবী। কথাটা ভাবতেই বুকটা কেমন নরম হয়ে আসে তার, কিন্তু এই সুখের মাঝেও মনটা ভীষণ খারাপ হয়ে আছে। শিশিরকে ছাড়া পুরো একটা মাস থাকতে হবে। এতদিন কখনো তারা এভাবে আলাদা থাকেনি। মুখে যতই শক্ত হয়ে কথা বলুক, শিশির তাকে ছাড়া থাকতে পারে না। এখন তো বিষয়টা আরও অন্যরকম। আগে তারা দুজন ছিল, এখন তারা তিনজন। তার পেটে 2.5 মাসের ছোট্ট প্রাণ বেড়ে উঠেছে। এই সময়টায় মানুষটাকে সবচেয়ে বেশি পাশে দরকার ছিল তার, কিন্তু সেটা সম্ভব নয়। তাছাড়া হিয়া তখন শায়লা মির্জার দিকে তাকিয়েছিল। আজ বাড়ির সবাই খবরটা জানার পর খুশিতে ভরে উঠেছিল, কিন্তু শায়লা মির্জার মুখে সেই আনন্দ ছাপটা নেই, বরং তার চোখে মুখে অদ্ভুত এক কঠিন ভাব। দেখে মনে হলো তিনি খুশি নন, নাকি তিনি সত্যি চান না হিয়ার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখুক। এই ভাবনাটা মাথায় আসতেই হিয়ার ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। হিয়া ঘুরে তাকানোর আগে শিশির এসে তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছে সে। তার উষ্ণ শরীরটা হিয়ার পিঠে লেগে আছে, মুখটা গুজে দিয়েছে হিয়ার গলায়। হিয়া হালকা কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। তার হাত দুটো ধীরে ধীরে শিশিরের হাতের উপর গিয়ে থামলো। শিশির গভীর শ্বাস নিল, যেন হিয়ার গায়ের মিষ্টি ঘ্রাণ বুক ভরে নিজের ভেতরে জমা করে রাখতে চাইছে। আচমকা শিশিরে তার ঘাড়ের নাক ঠোঁট ছুঁইয়ে আস্তে আস্তে বলল, তোকে ছাড়া থাকার কথা ভাবতেই বুকটা কেঁপে ওঠে আমার। আর এখন তো দুজনকে ছাড়া থাকতে হবে, বলতো কিভাবে এতগুলো দিন কাটাবো আমি?
তার গলার স্বরটা অদ্ভুত নরম। হিয়া কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখলো। শিশির একটু ঝুঁকে তার মুখটা দেখার চেষ্টা করলো, তারপর হঠাৎ আলতো করে তুলে বিছানায় শুয়ে দিল। খুব যত্ন করে হিয়ার পেটের উপর হাত রাখলো এবং কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে তখন অদ্ভুত এক আলো। ধীরে ধীরে সে ঝুঁকে হিয়ার পেটে ঠোঁট ছোঁয়ালো। হিয়ার বুক কেঁপে উঠল। শিশির মুচকি হেসে বলল, এইখানেই তো আমাদের চাঁদ আছে, তাই না মিষ্টি? হিয়ার নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। আজ শিশিরের চোখে যে আনন্দটা সে দেখেছে, এটা সে আগে কখনো দেখেনি। শিশির আবার পেটে হাত বুলিয়ে দিল। জানিস মিষ্টি, এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি। একদিন আমার কোলে আমার ছোট্ট একটা ফুল থাকবে, ঠিক তোর মতো সুন্দর হবে, আমার বুকের সাথে লেপ্টে ঘুমাবে, সারাদিন আব্বু আব্বু বলে আমাকে পাগল করে দেবে, আর আমি তখন সব কাজ ফেলে শুধু তাকিয়ে থাকবো। হিয়া চাতো পাখির মতো তাকিয়ে রইল শিশিরের দিকে। তার চোখে অদ্ভুত তৃপ্তির হাসি। মানুষটা কত আশা নিয়ে ভবিষ্যতের কথা বলছে, প্রতিটা কথায় কত স্বপ্ন জড়িয়ে আছে, কিন্তু সব স্বপ্ন কি সত্যি পূরণ হবে? এই প্রশ্নটা বারবার এসে বুকের ভেতরে ধাক্কা দিচ্ছে হিয়ার। শিশির ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তারপর হিয়ার মুখোমুখি শুয়ে পড়ল। দুজনের মাঝে খুব সামান্য দূরত্ব, হাত বাড়ালেই ছোঁয়া যায়। সে আলতো করে হাত তুলে হিয়ার কপাল ছুঁয়ে দিল। স্পষ্ট ছিল কোমল। হঠাৎ সে নরম সরে ডাকলো, মিষ্টি। হিয়ার চোখ নামিয়ে মৃদু গলায় উত্তর দিল, জানি তোর অনেক কষ্ট হবে, তবু একটা কথা বলবো। আজকের রাতটা আমাকে দিবি, ট্রাস্ট মি। আমি যত পারি সাবধানে থাকবো। আমার ফুলকে আর ফুলের আম্মুকে কোনো কষ্ট দেব না। হিয়ার চোখ ধীরে ধীরে নিচে নেমে গেল। তার আঙুলগুলো চাদর মুচড়ে ধরল। শিশির বুঝতে পারছে সে দ্বিধায় আছে। তার গলায় অসহায় একটা সুর নেমে এলো, মিষ্টি কিছু বল না, পুরো 1 মাস তোকে ছাড়া থাকতে হবে, শেষের দিনের জন্য একটু কষ্ট করতে পারবি না? শিশির বুঝতে পারলো হিয়া ভয় পাচ্ছে, তার শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। মুহূর্তের মধ্যে শিশিরের মুখে মুচকি হাসি ঝুলিয়ে ঝুঁকে নরম গলায় বলল, সরি মিষ্টি, তুই ভয় পাস না, কিছু করবো না, জাস্ট একটু জড়িয়ে ধরে ঘুমাতে দিবি। হিয়ার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এই মানুষটার উপর তার অদ্ভুত এক দুর্বলতা আছে। যত রাগ, যত কষ্টই পাক, দিন শেষে ঠিক এই বুকটাই তার আশ্রয় হয়ে যায়। কিছু না বলে সে ধীরে ধীরে এগিয়ে এসে শিশিরের বুকে মুখ গুজে দিল। তার কণ্ঠ নিচু করে বলল, আচ্ছা। শিশির ভ্রু নাচিয়ে একটু দূরে সরে তাকালো। আচ্ছা মানে কি? আপনি যা চেয়েছেন তাই হবে। আমি কি চেয়েছি? হিয়া নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আবার তার বুকে মুখ লুকিয়ে নেয়। সে খুব ভালো করে বুঝতে পারছে লোকটা ইচ্ছা করে তাকে লজ্জায় ফেলেছে। কিছুক্ষণ পর হঠাৎ করে তার কানের কাছে নরম শীতল একটা কণ্ঠ ভেসে এলো, আমাকে সামলাতে পারবি তো মিষ্টি? হিয়া ধীরে ধীরে মাথা তুলে চোখ তুলে তাকায় শিশিরের দিকে। শিশির তখন অদ্ভুত গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হিয়ার বুকের ভেতর ধুকপুক বাড়ে। সে খুব নিচু স্বরে বলে, জানি না। শিশির হালকা হেসে ফেলল। এরপর হঠাৎ করে সে হিয়ার কোমর জড়িয়ে তাকে আরো কাছে টেনে নিল, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস এক অপরের গায়ে লাগছে। হিয়া ভারী শ্বাস শিশিরের মুখে এসে লাগছে বারবার। তার বুকের ভেতর ধুক ধুক শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। শিশির ধীরে ধীরে তাকে নিজের বাহুতে জড়িয়ে নিল, যেন পৃথিবীর সব ঝড় থেকে তাকে আড়াল করে রাখবে। হিয়া চোখ বন্ধ করে রইল, শিশিরের বুকের ধুকপুক শুনছে, আর শিশির পরম যত্নে হিয়াকে নিজের ভালোবাসার নরম চাদরে মুড়িয়ে রাখল। শিশির নিজের দুটি বাহু দিয়ে হিয়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, যেন ছেড়ে দিলে মেয়েটা হারিয়ে যাবে কোথাও। হিয়া গুটিসুটি মেরে তার বুকের ভেতর মুখ লুকিয়ে আছে। দুজনের মাঝখানে নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও হাজারো না বলা কথা। বিদায়, এই শব্দটা কখনোই খুব বেশি সুখের নয়, হোক সেটা একদিনের জন্য কিংবা 1 বছরের জন্য। বিদায়ের মুহূর্ত সবসময় বুকের ভেতরটা ভারী করে দেয়। শিশির ধীরে ধীরে হিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তার কণ্ঠ নরম হয়ে আসে, মিষ্টি এমন করিস না, তুই যদি এভাবে কাঁদিস তাহলে আমি কিভাবে যাব? তোকে ছাড়া আমারও তো ভালো লাগছে না। হিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। তার বুক কাঁপছে কান্নায়। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন বলেন। শিশির একটু হাসার চেষ্টা করে, যদিও চোখ তার কষ্ট স্পষ্ট। প্রিয় মানুষগুলোদের ছেড়ে যেতে হবে ভাবতে গা শিউরে ওঠে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। আমি কি আমার ফুলদের রেখে একা থাকতে পারি? এই কথাটা শুনে হিয়ার ডুকরে কেঁদে ওঠে। সে কিছু বলতে পারে না, শুধু কাঁদে, কারণ সে জানে মানুষটা তাদের সুখের জন্যই যাচ্ছে, তাদের ভবিষ্যতের জন্যই এই দূরে যাওয়া। কিছুক্ষণ পর শিশির ধীরে ধীরে হিয়াকে ছাড়িয়ে নিজের মায়ের কাছে এগিয়ে যায়। কাছে যেতে তাকে জড়িয়ে ধরে। তার কণ্ঠে তখন অদ্ভুত এক অসহায়তা। আম্মু, তোমার আমানতে আমার বউ আর সন্তানকে রেখে যাচ্ছি, তুমি ওদের আগলে রেখো। ওদের কিছু হলে তোমার ছেলে কিন্তু বাঁচবে না। মা সঙ্গে সঙ্গে তার মুখে হাত রাখেন। বাবা, এমন কথা বলিস না।
ও তো আমার মেয়ের মতো, আমি কি তাকে কষ্ট দেব? তুই চিন্তা করিস না, আমি ওকে দেখে রাখবো। কথাগুলো বলার সময় তার চোখে অদ্ভুত এক ঝিলিক ছিল। মনে হচ্ছিল যেন এই দিনের জন্যই তিনি অনেক বছর ধরে অপেক্ষা করেছিলেন। এরপর শিশির ধীরে ধীরে তাকায় মিহির দিকে। ছোট্ট মেয়েটা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। আজ তার পৃথিবীটা যেন একসাথে বদলে যাচ্ছে। তার বাবা চাচ্চুও যাচ্ছে, এমনকি তার দাদাও কয়েকদিনের জন্য রাঙামাটি গিয়েছে। তার পাশে থাকার মতো মানুষ বলতে শুধু হিয়ার। শিশির হাত বাড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে মিহি দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। আধো আধো কণ্ঠে কাঁদতে কাঁদতে বলে, আব্বু চাচু তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমি তোমাদের ছাড়া কীভাবে থাকবো? আমার খুব কষ্ট হবে। শিশিরের বুকটা হু হু করে উঠে। সে মেয়েটার দু গালে আলতো করে ধরে নরম গলায় ফিসফিস করে বলে, মা আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি একটুও কষ্ট পেও না। আচ্ছা বলো তো তোমার জন্য কি কি আনতে হবে? তোমার চাচু সব এনে দেবে। মিহি মাথা নাড়ে, চোখ মুছতে মুছতে বলে, আমার কিছু লাগবে না চাচ্চু, শুধু তোমরা ফিরে এসো। এই কথাটা শুনে আশেপাশে সবাই নিঃশব্দ হয়ে যায়। শান্ত ধীরে ধীরে হাত বাড়িয়ে মেয়েকে নিজের বুকে জড়িয়ে নেয়। তার একমাত্র কলেজের টুকরাটাকে ছেড়ে তারাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, তাদের যেতেই হবে। মিহি বাবার বুকের ভেতর মুখ লুকিয়ে থাকে। হঠাৎ করে একটি মেয়ে দৌড়ে এসে শিশিরকে জড়িয়ে ধরল। আচমকা এমন হয় সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। পরক্ষণেই শিশির দু হাতে মেয়েটাকে আগলে নিল। মেয়েটা নিশিতা, নীরার আপন ছোট বোন। বসে হিয়ার সমান হলেও স্বভাব সে নীরা থেকে একেবারে আলাদা। চঞ্চল, আবেগী আর ভীষণ পরিবার পাগল। হোস্টেল থেকে পড়াশোনা করে, কিন্তু ভাইয়ারা চলে যাচ্ছে শুনে সব ফেলে ছুটে এসেছে। নিশিতার চোখ ভরা অশ্রু। সে শক্ত করে শিশিরকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, ভাইয়া তোমার সত্যি সত্যি চলে যাচ্ছে? শিশির মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর আঙুল দিয়ে নিশিতার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগলে? আমরা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? মাত্র 1 মাস, দেখবি চোখের পলকেই কেটে যাবে। নিশিতা এবার একটু সরে দাঁড়িয়ে শান্তর দিকে তাকালো। চোখে অভিযোগ জমে আছে। কিন্তু বড় ভাইয়া তো বলল তোমরা নাকি আজ থেকে ওখানেই থাকবে আর ফিরবে না, ভাবিরাও যাবে তোমাদের সাথে। শান্ত তখনই পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ওই হাসিটা দেখে নিশিতা সব বুঝে গেল। সে আগে দৌড়ে গিয়ে শান্তর পিঠে কিল বসিয়ে দিল। ভাইয়া তুমি আমাকে মিথ্যে বললে কেন? জানো আমার কতটা কষ্ট হচ্ছিল? শান্ত হাসতে হাসতে নিশিতাকে নিজের বাহুর মধ্যে টেনে নিল। আরে পাগলি, একটু মজা করলাম, ভাবলাম দেখি আমাদের বোনটা আমাদের কতটা ভালোবাসে। কিন্তু কে জানতো তুই সত্যি সত্যি সব ফেলে দৌড়ে চলে আসবি। নিশিতা নাক টেনে মুখ ফিরিয়ে নিল। শান্ত তার মাথায় আলতো চাপড় দিয়ে বলল, আচ্ছা আচ্ছা আমার মিষ্টি বোন, এখন আর রাগ করে থাকিস না, আমাদের কিন্তু ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে। মুহূর্তে হিয়ার বুকটা ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে। সময়টা সত্যিই চলে আসছে। শিশির ধীরে ধীরে হিয়ার সামনে এসে দাঁড়ালো এবং হিয়াকে বুকে টেনে নিল, এতটা শক্ত করে যেন ছাড়তে মন চাইছে না। হিয়ার চোখ বন্ধ হয়ে গেল, বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে। শিশির আলতো করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো, নরম সুরে বলল, আমার ফুলটাকে দেখে রাখিস মিষ্টি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। হিয়ার গলা শুকিয়ে গেছে, তবুও সে মাথা নেড়ে সম্মতি জানাল। অনিচ্ছা সত্ত্বেও শান্ত আর শিশির নিজেদের ভেতরের কষ্ট চেপে সদর দরজার দিকে এগিয়ে গেল। নিশিতা আবারও চোখ মুছছে। হিয়া ধীরে ধীরে তাদের পিছু নিল। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, দুজন উঠে বসলো ভেতরে। গাড়ি স্টার্ট নিল। হিয়া দাঁড়িয়ে রইল দরজার সামনে। গাড়িটা ধীরে ধীরে দূরে যেতে লাগলো। যত দূর দেখা যায় হিয়া তত দূর তাকিয়ে রইল। হঠাৎ নীরা এসে নিশিতার হাত শক্ত করে ধরে তাকে টেনে বাসা থেকে বের করে নিয়ে গেল। নিশিতা কিছু বুঝে ওঠার আগে নীরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ডাকলো। দরজা খুলে প্রায় জোর করে তাকে ভেতরে বসিয়ে দিল এবং কঠিন গলায় বলল, তোর ভাইগুলো চলে গেছে, এবার তুই হোস্টেলে গিয়ে পড়াশোনা কর। নিশিতা অবাক হয়ে তার দিকে তাকালো। গলায় কাপড় নিয়ে বলল, কিন্তু আপু আমি তো হিয়ার সাথে। কথাটা শেষ করার আগে নীরা তাকে থামিয়ে দিল। তার কণ্ঠ হঠাৎ কর্কশ হয়ে উঠল, আমি যা বলছি তাই হবে। তোকে হিয়ার সাথে দেখা করার কোনো দরকার নেই। সামনে তোর এক্সাম আছে, পড়াশোনায় মনোযোগ দে, নয়তো বাপ্পিকে বলে যাকে ভালোবাসিস তাকে তোর জীবন থেকে আউট করে দেব। নীরা চোখের চাহনি এতটাই কঠিন ছিল যে নিশিতার বুক কেঁপে উঠল। সে আর কিছু বলার সাহস পেল না। তার খুব ইচ্ছে করছিল ছোটবেলার খেলার সঙ্গী হিয়ার সাথে একটু কথা বলতে, অনেকদিন পর দেখা, একটু গল্প করত, একটু জড়িয়ে ধরতো, হয়তো মনটা হালকা হয়ে যেত। কিন্তু নীরা সেটা কোনোভাবে হতে দেবে না। নিশিতা খুব ভালো করেই জানে। ভয়ে চুপ করে গাড়ির সিটে বসে রইল সে। কিছুক্ষণ পর গাড়ি ধীরে ধীরে দূরে চলে গেল। গাড়িটা চোখের আড়াল হতেই নীরা ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ওদিকে হিয়া এখনো রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছিল এই বুঝি শিশির ফিরে আসবে। ঠিক তখনই আচমকা পিছন থেকে শায়লা মির্জা এসে তার চুলের মুঠি শক্ত করে ধরে ফেলল। আউচ মামুনি! হিয়া কিছু বুঝে ওঠার আগেই শায়লা মির্জা তাকে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে গেল। তারপর কোনো কথা না বলে
মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধপ করে পড়ে যেতেই হিয়ার হাতের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা লাগলো। সে ব্যথায় কুঁকড়ে উঠলো, চোখে পানি চলে এলো। কাপা কাপা চোখে তাকিয়ে বলল, মামুনি তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? আমি তো এখন তোমার কথার অবাধ্য হয়নি। সঙ্গে সঙ্গে শায়লা মির্জা ঝুঁকে পড়ে হিয়ার গাল দুটো শক্ত করে চেপে ধরল। তার চোখে ভয়ঙ্কর রাগ, দাঁতে দাঁত চেপে বলল, হুশ, কি ভেবেছিস তুই আমার ছেলেকে বশ করে সারা জীবন সুখে থাকবি? উহু, তা তো হবে না। তোর মতো রাক্ষসীকে আমি আমার ছেলের জীবন থেকে বের করে দেবই। আর তুই কার জারজ বাচ্চা পেটে ধরেছিস? কি ভেবেছিস তোর ওই পেটের বাচ্চাকে আমি মেনে নিব? না, কোনোদিনও না। কথাগুলো শুনে হিয়া যেন আকাশ থেকে পড়লো। মুহূর্তে তার চোখ বড় হয়ে গেল, বুকের ভেতর কেঁপে উঠলো সব কিছু। সে হঠাৎ চিৎকার করে বলে উঠলো, মামুনি কি বলছে এসব? তোমার আমাকে যা ইচ্ছে বলো, কিন্তু আমার সন্তানকে নিয়ে কিছু বলবে না। আর সন্তান জারজ নয়, ওর বাবা মা দুজনেই আছে। কথা শেষ হতে ঝড়ের মতো একটা থাপ্পড় এসে পড়লো হিয়ার গালে। শব্দটা পুরো রুম প্রতিধ্বনিত হয়ে উঠলো। শায়লা মির্জা গর্জে উঠলো, চুপ কর অপায়া, তুই আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিস, আর তুই ভাবছিস আমি তোর সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেব? কোনোদিনও না। আর তুই কার না কার পাপ নিজের পেটে ধরে আমার ছেলের নাম দিস? মামুনি, আল্লাহ দোহাই লাগে, এমন অপবাদ দিও না আমায়। ও কারো পাপ নয়, ও আমার আর তোমার ছেলের ভালোবাসার প্রতীক। কথা শেষ হতে না হতেই ঠিক তখনই শায়লা মির্জা হঠাৎ সজোরে হিয়ার পেটে লাথি মারল। আল্লাহ গো! হিয়ার মুখ থেকে তীব্র চিৎকার বেরিয়ে এলো। সে ব্যথায় মেঝেতে লুটিয়ে পড়লো, দু হাতে নিজের পেট চেপে ধরলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে এলো লিমা। দৃশ্যটা দেখে সে স্তব্ধ হয়ে গেল। মেঝেতে পড়ে কুঁকড়ে থাকা হিয়াকে দেখে দ্রুত তার কাছে গিয়ে তাকে দু হাতে তুলে ধরলো। তারপর অবিশ্বাস আর ক্ষোভে ভরা চোখে মায়ের দিকে তাকালো। মা, এসব কি করছেন আপনি? হিয়া প্রেগনেন্ট, ওর ভেতরে একটা ছোট্ট বাচ্চা বড় হচ্ছে, আর আপনি ওকে এভাবে লাথি মারলেন? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলেন আপনি? লিমা হিয়ার মুখের দিকে তাকালো। হিয়ার ঠোঁট কাঁপছে, চোখে পানি জমে আসছে। নরম গলায় বলল, হিয়া তুই ঠিক আছিস? খুব ব্যথা করছে তাই না? চল, তোকে আমি এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি। লিমা তাকে ধরে তুলতে যাচ্ছিল, ঠিক তখনই শায়লা মির্জা এগিয়ে এসে লিমার হাত শক্ত করে ধরে টেনে সরিয়ে দিল। হিয়া আবার মেঝেতে পড়ে গেল। শায়লা মির্জা কর্কশ কণ্ঠে বলল, বড় বউ, নিজের সীমার বাইরে যেও না। আজ কি এমন হলো যার জন্য ওই রাক্ষসীর জন্য তোর এত মায়া দয়া উতলে পড়ছে? লিমার চোখে তখন রাগ জ্বলছে। সে দৃঢ় গলায় বলল, মা থামুন আপনি, এটা দয়া মায়া না। হ্যাঁ, আমি হিয়াকে সহ্য করতে পারি না, আমি ওকে ঘৃণাও করি না, কিন্তু তার মানে এই নয় যে ওর পেটের বাচ্চাকে আমি মেরে ফেলতে দেব। ওকে দেখতে না পারার একটা কারণ আছে, আর সেটা আপনি খুব ভালো করেই জানেন। কিন্তু তাই বলে একটা নিরপরাধ শিশুকে মারার অধিকার আপনার নেই। তার কণ্ঠ কেঁপে উঠল, তবুও সে থামল না। সামনে থেকে সরে দাঁড়ান আপনি। নিজে মা হয়ে আরেক মায়ের পেটে আঘাত করে তাই আপনার একটুও বুক কাঁপলো না? কেমন মা আপনি? শায়লা মির্জা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রয়। মেঝেতে পড়ে থাকা হিয়ার কাপা হাতে নিজের পেট জড়িয়ে ধরে আছে। তীব্র ব্যথায় উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। লিমা আবারও ঝুঁকে হিয়াকে তুলে দাঁড় করানোর চেষ্টা করলো। দৃশ্যটা দেখে শায়লা মির্জার রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। তার চোখে রক্তবর্ণ হয়ে উঠেছে। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই লিমার তীব্র বর্জ্যকণ্ঠিত কণ্ঠে ঘরের ভেতর প্রতিধ্বনিত হলো, স্টপ মা, আপনি যদি আর একবার বাড়াবাড়ি করেন তাহলে আমি শিশিরকে ফোন করতে বাধ্য হব। আমি আর যাই হয় না কেন একটা ফুলের মতো নিষ্পাপ বাচ্চাকে মারতে দিতে পারবো না। কথাগুলো শুনে মুহূর্তের জন্য সবাই থেমে গেল। হিয়ার দাঁত চেপে কষ্ট সামনে দাঁড়িয়ে রইল। তার মুখ ফ্যাকাশে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। লিমা খুব নরম সুরে বলল, হিয়া হসপিটালে যেতে পারবি নাকি ডক্টরকে বাসায় ডাকবো? হিয়া ধীরে মাথা নেড়ে বলল, না ভাবি, আমি ঠিক আছি, আমাকে শুধু একটু রুমে দিয়ে এসো। লিমা ভ্রু কুঁচকে তাকালো। হিয়া, এখন তুই একা না, যদি বেশি খারাপ লাগে সঙ্গে সঙ্গে বলবি। আচ্ছা, এবার আমাকে একটু রুমে দিয়ে আসলেই চলবে। লিমা আর কথা বাড়ায় না, সে ধীরে ধীরে হিয়াকে ধরে হাঁটতে লাগলো। দুজনে ধীরে পায়ে রুমের দিকে এগিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে শায়লা মির্জা আর নীরা রাগে ফুঁসছে। ঠিক তখনই নীরা আগুনে ঘি ঢালার মতো করে বলল, দেখছেন আন্টি, আপনার কথায় অবাধ্য হয়ে ভাবি ওই রাক্ষসীকে নিয়ে গেল, তবু আপনি কিছু বলছেন না? তার কণ্ঠে বিষ থামানো তার ছিল। আন্টি ভুলে যাবে না, ওই মেয়েটাই কিন্তু আপনার মেয়েকে খুন করেছে, যে সারাদিন আপনাকে আম্মু আম্মু বলে ডাকতো, আপনার বুক জড়িয়ে ঘুমাতো। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে শায়লা মির্জার চোখ যেন পাগলের মতো হয়ে উঠল। তিনি নিজের রাগ সামলাতে না পেরে টেবিলের উপর থাকা গ্লাস তুলে মেঝেতে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে গ্লাসটা চুরমার হয়ে গেল। তিনি রাগে কাঁপতে কাঁপতে বলেন, খুন করে ফেলবো, আমি ওর পেটের বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দেব না। আমাকে সন্তান হারা করেছে, আমিও তাকে করব, খুনের বদলে খুন। তার কণ্ঠে প্রতিশোধের আগুন জ্বলছে। এই দৃশ্য দেখে নীরার ঠোঁটে ধীরে ধীরে এক ভয়ঙ্কর হাসি ফুটল, যেন সে ঠিক একটাই চেয়েছিলেন। মনে মনে ফিসফিস করে উঠল, শিশির, তোমাকে যদি আমি না পাই তাহলে তোমাকেও আমি হাসি খুশি থাকতে দেব না। তোমার জীবন থেকে হিয়াকে আমি চিরদিনের জন্য আউট করে দেবো, মাইন্ড ইট।
হিয়া চুপচাপ বিছানার কোণে বসে আছে, দুহাত শক্ত করে নিজের পেটে জড়িয়ে রেখেছে। রুমটা অস্বাভাবিক নীরব। লিমা একটু আগেই বেরিয়েছে ফার্মেসি থেকে ওষুধ আনতে। এখন পুরো রুমে সে একা। একাকিত্ব হঠাৎ করে তাকে ভয় পাইয়ে দিছে। তার বুকের ভেতর অকারণ অস্থিরতা কাজ করছে, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ দরজার দিকে তাকিয়ে হিয়া থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে রকি। হিয়ার আঙ্গুলগুলো অজান্তে বিছানার চাদর খামচে ধরল। রকি ধীরে ধীরে ভেতরে ঢুকছে। কিছুদিন আগে সে কক্সবাজার গিয়েছিল। সেই কয়েকটা দিন হিয়া যেন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছিল, কিন্তু আজ তাকে সামনে দেখে তার বুকের ভেতরটা আবার জেগে উঠল, বরং আগের চেয়েও বেশি। রকি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে হিয়ার খুব কাছে এসে বসে পড়ল। হিয়ার সঙ্গে সঙ্গে সরে গেল, বিছানার অন্য পাশে গুটিয়ে বসে পড়ল। তার হৃৎপিণ্ড যেন বিদ্যুতের গতিতে ধকধক করছে। গলা শুকিয়ে গেছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রকি ভাই, আপনি আমার রুমে কেন এসেছেন? সে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসে আওড়ালো, আমার হিয়ার রানী জানে না আমি কেন এই রুমে আসতে পারি। হিয়া ভয়ে ঢুক গিলতে শুরু করে দেয়। তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে। সে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, রকি ভাইয়া, প্লিজ আপনি আমার রুমে আসবেন না। আমার বিয়ে হয়ে গেছে, আমার গর্ভে তার সন্তান আছে। আপনি এখন আর আমাকে কলঙ্কিত করবেন না প্লিজ। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। সে নিজেও পেটের উপর হাত রেখে বসে রইল, যেন নিজের ভেতরের ছোট্ট প্রাণটাকে রক্ষা করছে। রকি চোখে অদ্ভুত এক দৃষ্টি, আর হিয়ার বুকের ভেতর ভয় গভীর হয়ে বসে গেল। রকি আরেকটু ঝুঁকে আসতেই হিয়া তাকে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। আচমকা এমন হবে ভাবেনি রকি। মুহূর্তে সে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ালো। বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে হিয়ার গাল দুটো শক্ত করে চেপে ধরল এবং কর্কশ কণ্ঠে সে বলল, কিসের এত দেমাক তোর? কি আছে তোর মধ্যে? তোর তো ভাগ্য ভালো, রকির মতো একটা ছেলে তোকে ছুতে চেয়েছে। জানিস আমাকে বিছানায় পাওয়ার জন্য কত মেয়ে পাগল হয়ে থাকে, আর তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলি। হিয়া মরিয়া হয়ে নিজেকে সরিয়ে নিল। চোখে আগুন জ্বলছে, কণ্ঠে তীব্র ঘৃণা। সে চিৎকার করে বলল, সেসব নষ্ট মেয়েদের কাছেই যান আপনি, আমার কাছে কেন এসেছেন? আমি আপনাদের মতো নিকৃষ্ট নেই, আর আমাকে একদম দুর্বল ভাববে না। নারী যখন গর্জে ওঠে তখন পালানোর পথও খুঁজে পাওয়া যায় না। রকি ঠোঁট বাঁকিয়ে বিদ্রূপের হাসি হাসলো। হাউ সুইট, তোমার সাহসও আছে দেখছি। হঠাৎ সে হিয়ার হাত শক্ত করে চেপে ধরল। চোখ হিংস্রতা ঝলসে উঠল। সে গর্জে উঠল, তোর কি মনে হয় আমি এখনো তোর পায়ে ধরতে এসেছি? নো নেভার, আমি আমার চাহিদা মিটিয়ে যাব। হিয়া প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অবাধ্য চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাপা গলায় বলল, ছাড়ুন আমাকে। পশুর মতো আচরণ করছেন কেন? আপনার ঘরেও তো বোন আছে, তাহলে আমার সঙ্গে এমন জঘন্য কাজ করতে চান কিভাবে? আল্লাহর দোহাই লাগে আমাকে ছেড়ে দিন। এর মধ্যে রকি হিয়ার চুলের মুঠি শক্ত করে টেনে ধরল। রাগ তার মুখ বিকৃত। সে চিৎকার করে বলল, জানিস না আমি এমন কেন করছি? 2 বছর আগে তুই আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিলি। শুধুমাত্র তোর জন্য 3টা মাস জেলের ভেতর পচে থাকতে হয়েছে আমাকে। অসহ্য যন্ত্রণা সহ্য করেছি আমি। তারপরে ভাবছিস তোকে আমি কিছু না করেই ছেড়ে দেব? হিয়া চোখের পানি মুছতে দাঁতে দাঁত চেপে বলল, আপনি নিজের কুকর্মের জন্য জেলে গিয়েছেন। আপনি তো পশুর থেকেও নিকৃষ্ট। 13 বছরে একটা মেয়েকে ধর্ষণ করেছিলেন আপনি। আমি শুধু সত্যের সাক্ষ্য দিয়েছি। নিজের অপরাধের দায় আমার উপর চাপাবেন না। ঠিক সেই মুহূর্তে দরজাটা হুড়মুড় করে খুলে গেল। ঝড়ের বেগে রুমে ঢুকে পড়ল লিমা। দৃশ্যটা চোখে পড়তে তার চোখ লাল হয়ে উঠল। 1 সেকেন্ডও দেরি না করে সে এগিয়ে গিয়ে ঠাস করে রকির গালে কয়েকটা জোরে থাপ্পড় বসিয়ে দিল। রকি হতভম্ব হয়ে গেল। চোখের সামনে নিজের বড় বোনকে দেখে সে আঁতকে উঠল। রিমা কাঁপতে কাঁপতে কঠোর কণ্ঠে চিৎকার করে উঠল, বেয়াদব ছেলে, তোর লজ্জা করে না? নিজের বোনের সমতুল্য একটা মেয়ের উপর কুত্তার মতো ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলি। তুই আমার ভাই হয়ে এসব করতে পারলি? এই শিক্ষা কি আমি তোকে দিয়েছি? রকি তুতলাতে লাগলো, আপু আমি। লিমা আবারও থমকে উঠল। চুপ, একটা কথাও বলবি না তুই। তুই তোকে বিশ্বাস শুধু তোকে বিশ্বাস করে আমি হিয়াকে কত যন্ত্রণা দিয়েছি জানিস? অথচ মেয়েটা কোনোদিনও একটা কথাও বলেনি। সেই দিন যা হয়েছিল সব সত্য ছিল, আর তুই আমাকে মিথ্যে বলে হিয়ার উপর এত অত্যাচার করিয়েছিলি। রাগে কষ্টে লিমার বুক ওঠানামা করেছে। সে রকির শার্টের কলার চেপে ধরল, কেন করলি এসব? বল, হিয়া তোর কি ক্ষতি করেছে? মেয়েটা তো অনাথ, শুধুমাত্র তোর কথায় বিশ্বাস করে আমি ওর উপর হাত পর্যন্ত তুলেছি, ভাবতে পারিস? তার কণ্ঠ ভেঙে আসতে লাগলো। সে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো যে হিয়া আমার ছোট মেয়েটাকে নিজের মেয়ের মতো করে যত্ন করে, আদর করে, ভালোবাসে, আর আমি মা হয়ে নিজের মেয়ের দিকে ঠিক মতো খেয়াল রাখতে পারি না। হিয়া অশ্রুসিক্ত চোখ সব দেখছে। এত অপমান, এত কষ্টের মাঝেও তার বুকের ভেতর যেন অদ্ভুত এক শীতলতা নেমে এলো। আর রকি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। লিমা আবারও বলল, কি হলো? কথা বলছিস না কেন? তোর জন্য আমিও খারাপ হয়ে গেলাম? মেয়েটার মা বাবা কেউ নেই, সে আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, আর আমি তোর মিথ্যা কথায় বিশ্বাস করে ওকে এত আঘাত দিলাম। তার
চোখে থেকে এবার অশ্রু গড়িয়ে পড়ল। লিমা ধীরে ধীরে নিজের চোখের অশ্রু মুছে নিল। তারপর এক মুহূর্ত দেরি না করে এগিয়ে এসে হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। তার বুক কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। কাঁপা কণ্ঠে সে বলল, আমাকে মাফ করে দিস হিয়া, আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। জানি আমি ক্ষমা পাওয়ারও যোগ্য না, তবুও যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। হিয়া কিছু বলতে পারল না, সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। লিমা আবার বলল, তুই একদম টেনশন করিস না, আমি থাকতে এই কুত্তা তোকে আর কোনোদিন স্পর্শ করতেও পারবে না। কথা শেষ করে লিমা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকলো না। সে ঘুরে দাঁড়িয়ে রকির হাত শক্ত করে চেপে ধরলো। চল। রকি অবাক হয়ে তাকিয়ে রইল। আপু, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? লিমা কোনো উত্তর দিল না, তার মুখ শক্ত হয়ে আছে। রকি মুখ কুঁচকে বলল, আপু প্লিজ হাতটা ছাড়, খুব ব্যথা করছে। কিন্তু লিমা যেন কিছুই শুনছে না। বড় বড় পা ফেলে সে রকিকে টেনে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা শায়লা মির্জা আর নীরা বিস্মিত চোখে তাকিয়ে আছে। হঠাৎ কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। দরজার সামনে দিয়ে গিয়ে হঠাৎ লিমা থেমে গেল। তারপর হঠাৎ বর্জ্যের মতো গর্জে উঠল, আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ। আমার কোনো দুশ্চরিত্র ভাইয়ের দরকার নেই। যে নিজের বোনের মতো একটা মেয়ের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে চায়, তাকে আমি ভাই বলে মানি না। রকি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। লিমা থামলো না। তুই আমার ভাই হতেই পারিস না। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আর কোনোদিনও এই বাড়িতে পা দিবি না। যদি কোনোদিন আসিস তাহলে মনে রাখিস, সেদিন তুই তোর বোনকে চিরদিনের জন্য হারাবি। আপু। রকি গলা কেঁপে উঠল, কিন্তু তার আর কিছু বলার শক্তি রইল না। লিমা শেষবারের মতো তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল রাগ, ঘৃণা আর গভীর কষ্ট। ধীরে ধীরে কঠিন কণ্ঠে সে বলল, তোর জিনিসপত্র ঠিক সময় তোর কাছে পৌঁছে যাবে। এরপর কোনো সুযোগ না দিয়ে লিমা দরজাটা জোরে বন্ধ করে দিল রকির মুখের সামনে। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। বাড়ি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রকি। লিমা আর নিজেকে সামলাতে পারল না, বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। সে দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার চোখ ভরে গেছে অশ্রুতে। তার আপন ভাই এমন নিকৃষ্ট কাজ করতে পারে কখনোই ভাবতে পারেনি।